স্বৈরাচারের পরিণতির নিদর্শন হবে গণভবন বললেন নাহিদ ইসলাম। মানবাধিকার রক্ষায় কঠোর অবস্থানে কথা জানালেন শিল্প উপদেষ্টা। খুলেছে দেশের সকল পোশাক কারখানা, ফিরেছে কর্মচাঞ্চল্য, নিরাপত্তায় যৌথ বাহিনীর টহল জোরদার। এবং ধীর গতিতে নামছে পূর্বাঞ্চলের বন্যার পানি, বাড়ছে ডায়রিয়া সহ পানিবাহিত রোগ, সেবা দিতে হিমশিম খাচ্ছে হাসপাতালগুলো। স্বাগত এশিয়ান নিউজের সাথে আছি সাবরিনা জিয়া। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাব পুরো খবরে। স্বৈরাচারের পরিণতির নিদর্শন হিসেবে গণভবনকে জাদুঘর বানানো হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার এবং ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম। গণভবন পরিদর্শনে এসে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এ সময় পরিদর্শনে আসা শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, দেশে আর যে কোনো মানবাধিকার লঙ্ঘন না হয় সে ব্যাপারে উদ্যোগ নেওয়া হচ্ছে। কাউসার আহমেদের রিপোর্টে বিস্তারিত। গণভবনকে জাদুঘর বানানোর সিদ্ধান্ত অনুযায়ী সেটি বাস্তবায়নে কাজ করছে উপদেষ্টা পরিষদ। এর ধারাবাহিকতায় গণভবন পরিদর্শন করতে আসেন তথ্য সম্প্রচার এবং ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম, শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান, যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। গণভবনকে একটি জাদুঘরে রূপান্তরিত করে জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। আজকে আমরা সেই উদ্দেশ্যেই প্রাথমিক ভিজিট করতে এসেছি। পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন উপদেষ্টারা। এ সময় নাহিদ ইসলাম বলেন, গণভবনকে জুলাই গণ অভ্যুত্থানের স্মৃতি জাদুঘরে পরিণত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। খুনি রাষ্ট্রনায়কদের আসলে কি পরিণত হয় এবং জনগণই যে আসল মালিকানার এবং ক্ষমতার মালিক, সেই বিষয়টিকে একটি নিদর্শন হিসেবে পুরো পৃথিবীর বুকে রাখার জন্যই আমরা এই গণভবনটিকে জুলাই গণ অভ্যুত্থানের স্মৃতি জাদুঘরে পরিণত করার সিদ্ধান্ত নিয়েছি সরকারের পক্ষ থেকে, এবং সেই উদ্দেশ্যে আজকে আমাদের প্রাথমিক ভিজিট ছিল। এ সময় শিল্প উপদেষ্টা বলেন, ফ্যাসিবাদী শাসকের পক্ষ থেকে যে আচরণ জনগণের সাথে করা হয়েছিল, কোনোভাবেই সেই ধরনের আচরণ যেন কারোর প্রতি না করা হয় সেটি নিশ্চিত করা হবে। আমরা এটা একেবারেই গ্রহণযোগ্য না, এটা বারে বারে বলেছি। আমরা এর বিরুদ্ধে প্রথম দিন থেকে এটা অবস্থান নিয়েছি। আমরা বারে বারে বলেছি, আমাদের প্রতি যে আচরণ করা হয়েছিল ফ্যাসিবাদী শাসকের পক্ষ থেকে, আমরা কোনোভাবেই সেই ধরনের আচরণ যেন কারো প্রতি না হয় সেটা এনশিওর করব। স্বৈরাচারী ফ্যাসিস্ট রাষ্ট্রনায়কের পরিণতি কেমন হয় সেটি পৃথিবীতে নিদর্শন করে রাখার জন্যই এটিকে জাদুঘর বানানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তারা। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। সাভার ও আশুলিয়ার শিল্পাঞ্চলে তৈরি পোশাক কারখানাগুলোতে কাজে ফিরেছে পোশাক শ্রমিকরা। সকাল ৮টার দিকে আশুলিয়ার নরসিংহপুর, নিশ্চিন্তপুর, জামগড়া, ডিইপিজেড, পলাশবাড়িতে যে সকল কারখানা বিক্ষোভ করেছিলেন ওই সকল পোশাক কারখানায় শ্রমিকদের আজ কাজে যোগ দিতে দেখা যায়। কারখানাগুলোতে শুরু হয়েছে কার্যক্রম। কারখানাগুলোর সামনে অধিক নিরাপত্তার জন্য মোতায়েন রয়েছে শিল্প পুলিশ। এছাড়া সেনাবাহিনীর একাধিক টহল টিম শিল্পাঞ্চলে বিভিন্ন জায়গায় পর্যবেক্ষণ অব্যাহত রেখেছে। বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আইন বিষয়ক সম্পাদক খায়রুল মামুন পিন্টু গণমাধ্যমকে বলেছেন, সকাল থেকে কারখানাগুলোতে শ্রমিকরা কাজে যোগ দিয়েছে। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ ১-এর পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম জানান, আশুলিয়ায় আজ অধিকাংশ কারখানায় নির্ধারিত সময়ে কাজ শুরু হয়েছে। পিলখানা হত্যাকাণ্ড নিয়ে এবার কথা বললেন সে সময়ের সেনাপ্রধান জেনারেল মঈন আহমেদ। অনলাইন ভিডিওতে তিনি বলেছেন, পিলখানার বিডিআর সদর দপ্তরে সেনা কর্মকর্তাদের উপর হামলার খবর পেয়েই ব্যবস্থা নিতে সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছিলেন তিনি। ঘটনা শুরুর দিকে র্যাবের একটি টিম পিলখানা এলাকায় পৌঁছালেও প্রবেশের অনুমতি না দেওয়ায় সমালোচনা করেছেন তিনি। ওই নৃশংস ঘটনার প্রকৃত দোষীদের বিচার দাবি করেছেন সাবেক এই সেনাপ্রধান। আরও জানাচ্ছেন এইচ.এম. মিতু। বাংলাদেশের ইতিহাসে একটি ন্যাক্কারজনক ঘটনা ঢাকার পিলখানার বিডিআর বিদ্রোহ। ২০০৯ সালের ২৫ থেকে ২৬ ফেব্রুয়ারি পিলখানায় তৎকালীন বিডিআর সদর দফতরে নরকীয় সেই ঘটনায় ৫৭ জন সেনা কর্মকর্তা সহ মোট ৭৪ জনকে হত্যা করা হয়। প্রকৃত ঘটনা অনেক কিছু আমাদের জানা নেই এবং জনগণও জানতে পারেনি।
এই প্রথম এই বিষয়টি নিয়ে মুখ খুললেন তৎকালীন সেনাপ্রধান মইনিউ আহমেদ। নিজের ইউটিউব চ্যানেলে তিনি বিদ্রোহের ঘটনা ও তদন্ত এবং বিচার নিয়ে কথা বলেন। সাবেক এই সেনাপ্রধান জানান, সেনা কর্মকর্তাদের ওপর হামলার খবর পেয়েই ব্যবস্থা নিতে সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছিলেন তিনি। ক্যাপ্টেন শফিকের নেতৃত্বে ৩৫০ জন র্যাবের সদস্য নিয়ে তিনি পিলখানা এলাকায় পৌঁছে যান। তিনি পৌঁছে যান উত্তর এলাকায় 10টার আগেই। তারপর তিনি তার ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে অনুমতি চান পিলখানায় প্রবেশ করার জন্য, যেটা তিনি পাননি। তাকে যদি পারমিশন দেওয়া হতো ভিতরে প্রবেশ করার জন্য, বিদ্রোহীরা তখনও সংগঠিত হয়নি এবং কোনো ক্ষয়ক্ষতিও করতে পারেনি। বিদ্রোহের সঠিক তদন্ত প্রতিবেদন তৈরিতে সেনাবাহিনী বাধার মুখে পড়ে বলেও জানান সাবেক এই সেনাপ্রধান। যখন আমি সেনাবাহিনীর পক্ষ থেকে আদেশ দিয়েছি তদন্ত আদালতের, তখন আমাকে বলা হলো যে সরকার যখন তদন্ত আদালত করছে তখন আবার সেনাবাহিনীর পক্ষ থেকে এই আদালতের প্রয়োজনটা কি? বিডিআর বিদ্রোহের সঠিক তথ্য এখনো উন্মোচিত হয়নি বলে দাবি করেন জেনারেল মইনিউ আহমেদ। তদন্ত আদালতের নেতৃত্ব দিয়েছেন লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। জেনারেল জাহাঙ্গীর কয়েকবার আমার কাছে এসেছেন এবং ওনার প্রবলেমগুলো তুলে ধরেছেন। হাওয়েভার, আমি নিশ্চিত যে উনি এখন স্বরাষ্ট্রমন্ত্রী হয়ে এই তদন্ত আদালত প্রয়োজন হলে পুনর্গঠিত করে সম্পূর্ণ তথ্য বের করে এবং কারা এর সাথে জড়িত দেশে এবং বাহিরে তার নির্ণয় সক্ষম হবেন। বিডিআর বিদ্রোহ নিয়ে নিজের লিখা বই খুব তাড়াতাড়ি প্রকাশ করবেন বলেও জানান সাবেক এই সেনাপ্রধান। জনগণ জানুক কারা এর সাথে জড়িত এবং কেন নিরপরাধ 57 জন অফিসারকে খুন করা হলো। মিতু, এশিয়ান টেলিভিশন। নোয়াখালী 8টি উপজেলায় বন্যা পরিস্থিতি ধীরে ধীরে উন্নতি হচ্ছে। বিভিন্ন উঁচু এলাকা থেকে পানি নামতে শুরু করেছে, তবে এখনও নিচু এলাকায় অনেক মানুষ পানিবন্দী হয়ে আছেন। বিভিন্ন আশ্রয় কেন্দ্রে আশ্রয় নেওয়া লোকজনকে বাড়ি ফিরে যাওয়ার জন্য তাগিদ দেওয়া হচ্ছে। নিরুপায় হয়ে অনেকেই পানির মধ্যেই বাড়ি ফিরছেন। তবে জেলার বিভিন্ন স্থানে বন্যার পানি নামার সাথে সাথে বাড়ছে ডায়রিয়া সহ পানিবাহিত রোগের প্রকোপ। নোয়াখালী প্রতিনিধি মাহবুব আলমের প্রতিবেদনে বিস্তারিত জানাচ্ছেন আরভি ইসলাম হিমু। বন্যার পানি কমার সাথে সাথে দুর্গত এলাকায় বাড়তে শুরু করেছে পানিবাহিত রোগ, বিশেষ করে বেড়েছে ডায়রিয়ার প্রকোপ। সরকারি হাসপাতালগুলোতে রোগীর চাপ সামাল দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। বেডে জায়গা না হওয়ায় মেঝেতে চিকিৎসা দেয়া হচ্ছে অনেক রোগীকে। আমাদের ঘরের ভিতরে এলো এতটুকু পানি, ঘরের ভিতরে বাইরে যে পানিগুলো আছে কম সময় তো পানিগুলো থেকে দুর্গন্ধ আসার কারণে এগুলো যখন আপনার পেটের ভিতরে চলে যায় তখন এই সমস্যাটা দেখা যায়। নোয়াখালীতে স্মরণকালের ভয়াবহ বন্যায় 8 উপজেলায় এখনো পানিবন্দী রয়েছেন 14,45,000 মানুষ। ঔষধের সংকটের পাশাপাশি রয়েছে ওষুধ না দেওয়ার অভিযোগও। আমরা আসলে গভর্নমেন্ট থেকে টোটালি কোনো সাপোর্ট আমরা এখানে পাইনি। ফাইন্যান্সিয়াল হোক বা খাওয়া দাওয়ারের কোনো বিষয়, মেডিসিন, কোনো কিছুই আমরা ওইভাবে সাপোর্ট পাইনি। আমাদের সাপ্লাই চেঞ্জ এটা আমরা তুলাই উঠতে পারতেছি না, তুলাই উঠতে পারতেছি না। রোগী এখানে কমপ্লেন করতেছে এরকম যে আমরা ওষুধ দিচ্ছি না, ওষুধ দিতে আসলে আমরা পারতেছি না, কারণ সবাই কিন্তু আমার ওষুধ দিতে হবে, কাউকে কম দেওয়া লাগতেছে পরের রোগীগুলোকে দেওয়ার জন্য। হচ্ছে কি আমরা একটু ওষুধ সংকটে ভুগতেছি আর কি। বন্যার এই দুর্যোগকালীন সময়ে নোয়াখালীর সরকারি হাসপাতালগুলোতে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পর্যাপ্ত জরুরি ওষুধ সরবরাহ নিশ্চিত করার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। আরভি ইসলাম হিমু, এশিয়ান টেলিভিশন।
সিরাজগঞ্জে বাস ট্রাক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বাবা ছেলে সহ ৩ জন নিহত হয়েছেন। ভোর ৫টার দিকে বঙ্গবন্ধু সেতুতে এই ঘটনা ঘটে। এছাড়া এই ঘটনায় আরও ৭ জন আহত হয়েছে। তাদেরকে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে। বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল কাদের জিলানী বলেন, ভোরে সিরাজগঞ্জ থেকে ঢাকা এক্সপ্রেস নামের একটি বাস ঢাকা যাওয়ার পথে বঙ্গবন্ধু যমুনা সেতু ১৩ নম্বর পিলারের কাছে এসে পৌঁছালে বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা অপর একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে বাসটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলে নিহত হয় বাসের সুপারভাইজার ও তার ছেলে সহ অপর এক যাত্রী। এ ঘটনায় আহত হয়েছে আরও ৭ জন। নরসিংদী মূর্তিমান আতঙ্ক পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী শুটার লিটন, যার অত্যাচারে অতিষ্ঠ ছিল স্থানীয়রা। ত্রাসের রাজত্ব কায়েম করতে গড়ে তুলেছিলেন নিজস্ব টর্চার সেল। গত ৩১ আগস্ট দুর্বৃত্তদের হাতে এই শীর্ষ সন্ত্রাসীর মৃত্যুতে স্বস্তি ফিরেছে স্থানীয়দের মাঝে। হৃদয় এস সরকারের রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন মাজহারুল আমিন শুভ। নরসিংদীর বাসাইল এলাকার অটোরিকশার গ্যারেজ মালিক রুবেল মিয়া। অসহায় এই মানুষটিকে নির্মম নির্যাতনের শিকার হতে হয়েছে সন্ত্রাসী লিজন মোল্লার কাছে। আমার সে যতটুকু অত্যাচার করছে, যে যতটুকু অত্যাচার আমারে করছে, মানসিক অত্যাচার, শারীরিক অত্যাচার, এবং রমজানের ঈদের মাঝে আমি বাজারও করতে পারিনি তার জন্য। মানে তার জন্য আমি বয়ে বাজারও যাইতে পারিনি। আমার বাচ্চা কাছে আছে ২-৩ জন। আমার মনে হয় দিকে আমার বাচ্চা কাছে সেমাই খাইছে কিনা এটা আমি জানি না ভালো করে। নরসিংদী সদর উপজেলার বাসাইল এলাকার কুখ্যাত সন্ত্রাসী লিজনের সন্ত্রাসের রাজত্ব থেকে ছাড় পাননি কেউই। চাঁদাবাজি, খুনসহ নানান অপরাধে অপরাধ জগতের খলনায়ক ছিল সে। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন কিছু নেতার মদদে বেপরোয়া হয়ে ওঠেন এই সন্ত্রাসী। বাসাইলের একটি ৫তলা ভবনে তার টর্চার সেলে নিরীহ মানুষের চিৎকার আজও ভুলতে পারেননি স্থানীয়রা। ৩টা স্ট্যাম্প কইরা আপনার আমার কাছ থেকে সিগনেচার নিচে মাথার মধ্যে পিস্তলটা রাখছে, সিগনেচার দেন নালে তোর মাইরে এনতে গুলি ফালাই দিন। আমার লাত্তি 2টা লাত্তি মারছে, এটা করে উগুনানো ফালাইছে টাকাটা করে আর স্টাইলে টাকা লাগে। প্রতিবাদ করার মতো আমার ক্ষমতা নাই, এজন্য কারো কাছে কিছু বলি নাই। তোর বাড়ির 3 দিন আগে লিজন আমার কাছে আসছে, আইসা বলছে যে 5 লক্ষ টাকা চাঁদা দিতে হইব। তখন আমি বলছি যে এত টাকা আমার পক্ষে দেওয়া সম্ভব না। তারপরে প্রথমে আমি 70,000 টাকা দিছি, পরে 5 দিন পর আবার ফোন দিছে। ফোন দেওয়ার পর আমি আমার হাতের চুরিগুলো বিক্রি করে বাকি 30,000 টাকা দিছি। মোবাইলটা যেভাবে নিয়ে আটকাইছে, আটকাই নিয়ে আর কাগজপত্র নিছে, কাগজপত্র নিয়ে জিম্বি কইরা তারপরে এরেনতেনে 7.5 লক্ষ টাকার মতন নিছে। ওইখানে গেলে আপনার কান্নার আওয়াজ শুনতাম শুধু। আমরা তো আর ভিতরে কি করে এটা তো আর দেখতাম না, যে কান্নার আওয়াজ শুনতাম ওইখানে এই টর্চার সেলের ভিতরে। আজকে এই মুখে মারছে, কালকে এই মুখে মারছে, তার ওই মুখের মোটরসাইকেল লেগে গেছে, নিয়ে খায়ালাইছে, এরকমের আলোচনা সর্বত্রই শোনা। পুলিশ জানায় লিজন মোল্লার বিরুদ্ধে খুন, হত্যা, ডাকাতি, ধর্ষণ, চাঁদাবাজি সহ 16টি মামলা রয়েছে। পুলিশের তালিকায় সে ছিল ওয়ান্টেড। তার বিরুদ্ধে নরসিংদী মডেল থানা সহ বিভিন্ন থানায় 16টি মামলা রেকর্ড আছে, এটা আমি জানি। সিডিএমএস এ পর্যালোচনাতে পাওয়া যায়। গত 31 আগস্ট রাতে সন্ত্রাসী লিজন মোল্লাকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। মাজহারুল আমিন শুভ, এশিয়ান টেলিভিশন। রাজধানীর উত্তরা জোনের 17 নম্বর সেক্টরে প্রিয়াঙ্কা রানওয়েতে এশিয়ান পেইন্ট বাংলাদেশ লিমিটেডের পক্ষ থেকে উদ্বোধন করা হলো অভি হার্ডওয়্যার অ্যান্ড পেইন্টিং কর্নার। এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন মেহেদি কালার অ্যান্ড পেইন্টের সিইও মেহেদি হাসান রিপন। বিশেষ অতিথি ছিলেন এশিয়ান পেইন্ট বাংলাদেশ লিমিটেডের সিনিয়র রিজিওনাল ম্যানেজার আশিক রেজা, হেড অফ অ্যাক্টিভিশন খালেদ তানভীর, অত্র প্রতিষ্ঠানের হেড অফ সেফ ইজি প্রিন্টিং সার্ভিসের রিয়াজ মোহাম্মদ এলিন, এরিয়া ম্যানেজার কামরুল ইসলাম সহ অনেকেই। দর্শক, শেষ করবো এশিয়ান নিউজ যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম জানিয়ে দেব আরও একবার। স্বৈরাচারে পরিণতির নিদর্শন হবে গণভবন বললেন নাহিদ ইসলাম। মানবাধিকার রক্ষায় কঠোর অবস্থানের কথা জানালেন শিল্প উপদেষ্টা। খুলেছে দেশের সকল পোশাক কারখানা, ফিরেছে কর্মচাঞ্চল্য, নিরাপত্তায় যৌথ বাহিনীর টহল জোরদার। এবং ধীর গতিতে নামছে পূর্বাঞ্চলের বন্যার পানি, বাড়ছে ডায়রিয়া সহ পানিবাহিত রোগ, সেবা দিতে হিমশিম খাচ্ছে হাসপাতালগুলো। এশিয়ান নিউজে পর্যন্তই, পরের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সাথে থাকার জন্য।